কর্ণফুলীতে প্রেমের নামে প্রতারণা, বিয়ের আশ্বাসে ৩.৫ বছর ধরে দৈহিক সম্পর্ক, শেষে অসহায় এক তরুণী। আমি চাই আমাকে দ্বিতীয় বউ হিসেবে করে হলেও আমাকে রাখুক, যেখানে রাখুক, যেভাবে রাখুক, আমার কোনো ডিমান্ড নাই। আমাকে শুধু ওর বউ হিসেবে রাখলেই হলো, আমার কোনো কিছু চাওয়ার নাই। যদি এটা না হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কর্ণফুলীর এক তরুণীর জীবন কাহিনী যেন বিশ্বাসঘাতকতার দীর্ঘশ্বাসে ভরা। পরিচয় থেকে কথা বলা, ধীরে ধীরে ভালো লাগা, সে ভালো লাগায় একসময় রূপ নেয় গভীর ভালোবাসায়। প্রেমিকের প্রতিশ্রুতি ছিল একটাই, বিয়ে। 3 বছর আগের কথা আর কি। আমার এলাকার বড় ভাই হিসেবে জানতাম, ওনার সাথে আমার না আগে থেকে পরিচিত ছিলাম, কিন্তু কোনোদিন কথা হয় নাই, হতো না। তো ফেসবুকে হঠাৎ একদিন অ্যাড হলো, এরপর কথা বলতে লাগলাম। মানে বড় ভাই হিসেবে খাই হ্যালো এতটুকুতে ছিল প্রথম দিকে। এরপরে কথা বাড়তে থাকলো, মানে উনি ওনার সবকিছু শেয়ার করতো ফ্রেন্ড ভেবে, আমিও আমার সবকিছু শেয়ার করতাম ওদের কথা। তো এরকম করতে করতে হঠাৎ একদিন উনি আমাকে প্রপোজাল দেয়, রাজি হয়ে যায়। তো এরকম করতে করতে রিলেশনটা শুরু হয়। শুরু হওয়ার 1 সপ্তাহ পর আমাদের দেখা হয়। এরপর দেখা হয়, গেলাম, ঘুরলাম, মানে আসলাম। এরপরে আরো কিছুদিন যাওয়ার পরে উনি হঠাৎ আমাকে বলতেছে, মানে ওই রুম ডেটের অফার দেয়। মানে অন্যান্য ছেলেদের মতো, মানে যেভাবে বলে যে মানে খারাপ নজর যেভাবে দেখে ওইভাবে দেখে, মানে না দেখে, মানে শারীরিক সম্পর্ক ছাড়া উনি চাইছে মানে একটা দিন, মানে কিছুক্ষণ সময় যাতে মানে আমার সাথে পার্সোনালি কাটাতে চাই। মানে আমাকে জোর করে নাই, রিকোয়েস্ট করছে শুধু। তো আমার যেহেতু ভালো লাগে সবকিছু, তো মানে চলতেছে ওনার সাথে। আমি ওই দিন ফার্স্ট মানে ওইখানে যাই, তো রাজি হয়ে যাই। তো গেলাম, যাওয়ার পরে স্বাভাবিক রুম রেটে যাওয়ার পর যেগুলো হয় ওইগুলো আমাদের মধ্যে হয় নাই। মানে গেছি, কিছুক্ষণ থাকছি, এরপর আবার চলে আসছি। এবার এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে, ওইটার কথা আমি ওখানেই যাইতাম। যেহেতু আমাদের উনি ফেক না, মানে সবসময় বলতো আমার প্রতি উনি সিরিয়াস, আমাকে কখনো হারাতে দিবে না, এই সেই অনেকগুলা বলতো। তো আমিও বিশ্বাস করে ফেলতাম, চলে যাইতাম ওনার কথাই। হয় নাই, মানে রিলেশন শুরু হয় আমাদের 2022 সালের অক্টোবরের 2 তারিখ থেকে। ওই মাসে 2-3 বার যাই, কিছু হয় না। এরপরের মাসেও যাই, 5-6 বার যাওয়ার পর থেকেই আমাদের শারীরিক সম্পর্কটা হতে থাকে। সম্পর্কের শুরুতে মাঝে মধ্যে দেখা, এরপর নিয়মিত যোগাযোগ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়। প্রথম দিকে মাসে কয়েকবার বাইরে হোটেলে দেখা, পরে প্রেমিকের বাড়িতেই সপ্তাহে একাধিকবার দৈহিক মিলিত হতেন তারা। বিয়ের আশ্বাসেই কেটে যায় প্রায় 3.5 বছর। মেয়েটির জন্য একাধিক বিয়ের প্রস্তাব এলেও প্রেমিকের কথা বিশ্বাস করে সব ফিরিয়ে দেন তিনি। এমনকি যদি বিয়ে করে নেয় তাহলে সেখান থেকে নিয়ে এসে বিয়ে করবেন বলেও জানান প্রেমিক। শুধু তাই নয়, আত্মহত্যা করবেন বলেও জানায় প্রেমিক। তাই নিজের ভবিষ্যৎ, সমাজের চাপ সবকিছুর ঊর্ধ্বে রেখে শুধু একটি প্রতিশ্রুতির উপর ভরসা করেছিলেন। কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। হঠাৎ প্রেমিকের বিয়ের আভাস পায়। কাবিন হওয়ার পর দেখা হয় তাদের। সেদিনও দৈহিক সম্পর্ক হয় তাদের মধ্যে। তবে সেদিন কাবিনের বিষয়টি গোপন করেন প্রেমিক। এরপর বিয়ে ঠেকানোর জন্য চেষ্টা করেন মেয়েটি। হঠাৎ একদিন জানতে পারেন প্রেমিক অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেন। খবরটি শুনে ভেঙে পড়েন সেই তরুণী। দিশেহারা অবস্থায় তিনি যখন উত্তর খুঁজছিলেন, তখন ওই যুবক আবারও নতুন করে আশ্বাস দেন দ্বিতীয় বিয়ে করবেন তাকে। এই আশ্বাসে সামান্য আশ্রয় খুঁজে পেয়েছিলেন মেয়েটি। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় সব যোগাযোগ। ফোন ধরা বন্ধ, মেসেজের উত্তর নেই, একেবারে নিঃশব্দ অন্ধকার। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও এখনও চরম মানসিক ঝুঁকিতে রয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, আমি আর সহ্য করতে পারছি না, যে কোনো মুহূর্তে আমি নিজেকে শেষ করে দিতে পারি। তরুণীর অভিযোগ, সম্পর্কের পুরো সময় জুড়ে তিনি শুধু মানসিকভাবেই নয়, আর্থিকভাবেও পাশে ছিলেন। টিউশন করে উপার্জিত অর্থ দিয়েও প্রেমিককে সহযোগিতা করেছেন তিনি। তবুও প্রেমিকের শাস্তি নয়, বরং এখন মেয়েটির একটাই দাবি, ছেলেটি তার দেওয়া প্রতিশ্রুতি রাখুক। দ্বিতীয় স্ত্রী হিসেবে হলেও যেন তাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দেয়। অন্যথায় নিজের জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে প্রেমের নামে প্রতারণা, বিয়ের আশ্বাসে বছরের পর বছর সম্পর্ক রেখে শেষমেশ মুখ ফিরিয়ে নেওয়ার দায় কে নেবে? আর এমন বিশ্বাসভঙ্গের শিকার মানুষগুলোর মানসিক নিরাপত্তা নিশ্চিত করবে কে? মাসে থাকতো 2-3 বার, এর মধ্যে দিয়েই মাঝখানে ওর অবস্থা খারাপ হতো, তাকে টাকা পয়সার প্রবলেম অনেক দেয় না, কোন একটা কাজে অনেক টাকা লস দিছিল, এই লসের কারণে ওর ফ্যামিলিতে মানে ওর ফ্যামিলি থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। তো যার কারণে ওর অনেকগুলা দেনা হয়ে যায়, মানুষ টাকা পেতো, কোথাও বের হতে পারতো না, মানে কোথাও চলে যেত 10 দিনের জন্য, 12 দিনের জন্য পলাতক হয়ে যেত। তো যেহেতু আমি টিউশন করাই, তো ওর জন্য 2টা জায়গায় আমি টিউশন করতে করতে 5টাই নিয়ে গেছি, যেহেতু মানে দেখতেছি এখন আমার থেকে টাকার ওর বেশি প্রয়োজন। আমি বেতন পাওয়ার আগেই ও খুঁজে মানে জোর করতো না, বলতো আর কি মানে বিপদে আছে এই সেই, তো আমি তো দেখতাম, এগুলো নিজের চোখে দেখতাম, বিশ্বাসও করছি, কেন অবিশ্বাসের কিছু নাই, যেহেতু সবাই বলতো এর এরকম প্রবলেম, তো কাউকে শেয়ার করতাম না, আমি নিজেই ওকে পার্সোনালি হেল্প করতাম। তো এরকম করতে করতে একদম মানে ঘরবন্দি হয়ে যায়, ঘর থেকে বের হতেই পারে না টোটালি। ওইখানে পর্যন্ত মানুষ চলে আসে ওকে মারার জন্য, ধরার জন্য, টাকার জন্য, ওর ফ্যামিলিতে কেউ মাথা কামায় না। তো সবকিছু আমাকে শেয়ার করতে, শুধু আমিই জানতাম ওর অবস্থাটা কেমন। তো এভাবে করতে করতে আমি সারাদিন টিউশন করতাম, অর্ধেক টাকা বলতে গেলে আমার নিজের প্রয়োজনে আমি খরচ করতাম না, সবগুলো ওকে দিয়ে দিতাম, মানে তো আমি আমার সবকিছু দিয়ে ওকে হেল্প করছিলাম। এটা হচ্ছে 2023 সালের কথা। তো আমাদের একদম ওই 1 বছর মানে বাইরে আমাদের টোটালি দেখা হতো না, তো ওই দেখাটা আমরা ওখানে গিয়ে করতাম, ওর বাসায় নিয়ে যেত আমাকে সন্ধ্যাবেলায়, মানে যাওয়ার সুযোগ ছিল অনেক, সন্ধ্যা হলে বাড়িতে কেউ থাকতো না বাড়ির সামনে, তো আমি ওইখানে যেতাম, আমাকে নিয়ে যাইতো। তো ওর বাসায় সপ্তাহে 2-3 বার, যে জায়গায় এখানে মাসে 2-3 বার হতো, এই জায়গায় ওর বাসায় এখানে সপ্তাহে 2-3 বার হয়ে যেত। আমাদের শারীরিক সম্পর্কটা ওইখানেই দেখা করতাম আমরা, এরকম করতে করতে পুরো 1 বছর। তার মধ্যে কিন্তু আমার ফ্যামিলিতে বিয়ের জন্য অলরেডি মানে চাপাচাপি শুরু হয়ে গেছিল। এর সাথে রিলেশনের আগে থেকেই আমার বিয়ের কথা হচ্ছিল ফ্যামিলিতে। তো আমার মানে কিছু কারণ আমি রাজি হচ্ছিলাম না, তার মধ্যে ও আসলো, ওর জন্য সবগুলো রিজেক্ট করলাম। অনেক ধরনের প্রবলেম ফেস করছিলাম আমি এই বিয়ে নিয়ে। মাঝখানে একদিন বিয়ের মানে না পেরে, সবার কথা মানে সহ্য করতে না পেরে আমি মত দিয়ে দিয়েছিলাম, বিয়ে অলরেডি মানে কথা হয়ে গেছিল একটা জায়গায়। তো ওকে সব শেয়ার করতাম, ও সেটা শোনার পর বলতেছে ও নাকি মরে যাবে, আমাকে ছাড়া বাঁচবে না, মানে আমি যাতে ওকে যাতে একটু সময় দিই, ওর উপর যাতে একটু ভরসা করি, ও মানে সেটেল হলে তখন কিছু একটা করতে পারবে, এখন যদি কিছু করে তাহলে নাকি ওর ফ্যামিলি থেকে ওকে বের করে দিবে, ত্যায্য করে দিবে, আমিও কষ্ট পাবো, ও কোনো কিছু পাবে না, ওদের আবার অনেক সম্পত্তি, ওইগুলো থেকে নাকি ও বঞ্চিত হয়ে যাবে। বলতেছে আমি যাতে ওকে একটু টাইম দিই, ভরসা করি। তো এরকম করতে করতে পুরো 3 বছর কেটে গেছে, শুধু এগুলো করতে করতে অনেক কিছুই হয়েছে আমার ফ্যামিলিতে, আমি অনেক কিছু সহ্য করেও থেকে গেছি ওর সাথে, শুধু ওকে বাঁচানোর জন্য। ও যে বলছে ও মেয়ে মরে যাবে, আমাকে অনেক লাভ করে, ও এলোমেলো হয়ে যাবে, এমনকি ওটাও বলছে যে আমার যদি কোথাও বিয়ে হয়ে যায়, ওইখান থেকে এনেও আমাকে বিয়ে করবে, আমাকে বউ করবেই করবে, যতগুলাই বিয়ে হোক আমার, ওইখান থেকে নাকি নিয়ে এসে আমাকে বিয়ে করবে। তো এগুলো শোনার পর আমি আগাই নাই, আমার ফ্যামিলিতে বলে সবগুলো আবার ক্যান্সেল করে দিছি। এগুলো নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, আমাকে ঘর থেকে বের হওয়া টোটালি বন্ধ করে দিছিল। তারপর গেল নভেম্বর দিকে ও হঠাৎ আমাকে বলতেছে মানে ওর জন্য মেয়ে দেখতেছে। তো 2025 সালের 2 অক্টোবর তো আমাদের 3 বছর হয়ে গেছিল। তো তখনই বলছিলাম, তখন আমি ওইদিন বলছিলাম, যেহেতু ওইদিন একটা স্পেশাল ডে ছিল, আমি ওকে বলছিলাম সব বুঝে যাতে মানে এবার যাতে বিয়ের জন্য কিছু একটা করে, আমার এদিকে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও বুঝতে বুঝতে আমি তো সব বুঝি, কিন্তু কি করবো, আমার পায়ের মাটি তাকে শক্ত করতে হবে, তোমাকে নিয়ে আমি কোথায় যাবো, কি করবো, আমি এমন একটা ফ্যামিলিতে থাকি এখানে কেউ আমার দিকে ফিরেও তাকাবে না, উল্টা আমাকে ত্যায্য করে দিবে। যদি রিলেশন মানে করে বিয়ে করি, মানে ওদের অমতে যদি বিয়ে করি তাহলে কোনোদিন এটা মানবে না, মানে সিস্টেমে সবকিছু করতে হবে, তোমার সাথে যে আমার রিলেশন আছে এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। তো আমাদের আর্থিক অবস্থা তো তেমন ভালো না, ওইটা বলতে মানে ওদের অবস্থা অনুযায়ী আমরা কিছুই না, বলতে মানে এগুলো অনেক কিছু ভেবে চিন্তে ডিসিশন একটা নিতে হবে। তোমার কথা বললেও রিলেশনটা আছে বললেও মানবে না, না আছে বললেও মানবে না, এটা কোনো কিছুতেই মানবে না, যেহেতু মানে আমাদের ভালো ঘর নাই, টাকা পয়সা নাই, ওরা মানবে না কোনো কিছুতে। বলছে মানে একটু মানে টাইম দাও, আমি অনেক পেনে আসছি, কেমনি কি করবো আমি একটু ভেবে চিন্তা দেখি। তো তখন এর কিছুদিন পরে বলতেছে মানে ওর জন্য মেয়ে দেখতেছে ঘর থেকে, মানে ওরা অসুস্থ, মানে যাতে মারা যাওয়ার আগে ওর বউ দেখে যাওয়ার ইচ্ছা ছিল, তখন থেকে মেয়ে দেখা শুরু হয়। এবার করতে করতে 7-8টা মনে হয় রিজেক্ট করে মেয়েও, দেখে আসতো আবার আমাকে বলতো, মানে আমি আবার জিজ্ঞেস করতাম যে মানে আপনার মত কি, মানে বিয়ে করে ফেলবেন? তো বলছেন না আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তখনও পর্যন্ত আমাকে বলতেছে যে আমাকে ছাড়া বিয়ে করবে না, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতাম, ওকে হাজারবার জিজ্ঞেস করতাম যে আমাকে বিয়ে করবে নাকি আমি অন্য কোথাও মত দিয়ে দিব। তাও মানে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমাকে ফিল করাই না যে ও আমাকে বিয়ে করবে না। এরকম করতে করতে পুরো অক্টোবর মাস, নভেম্বর মাস চলে গেল। অনেক পর ডিসেম্বরে হঠাৎ মানে 7-8 তারিখ একটা মেয়ে দেখার কথা, তো এখানে দেখতে যাই, ও দেখে মেয়েটাকে দেখে মানে রাজি হয়ে যায়। তো এগুলো আমি শুনছি পরে, ও আমাকে বলছে মেয়ে আগে ওর ফ্যামিলি দেখবে, ওর ফ্যামিলি নাকি পছন্দ করে ফেলছে, এখন ওর দেখার পালা, ও যদি বলে তাহলে বিয়েটা হবে, নাইলে হবে না, অথচ ও আগে দেখি পছন্দ করছে, এগুলো আমি জানছি পরে।
তো এরকম করতে করতে হঠাৎ একদম 5-6 দিনের ভিতরে এটা ফাইনাল হয়ে যায়। তখন আমি জানতাম না, আমাদের মধ্যে সবকিছু স্বাভাবিক। ওর মনে হয় কাবিন হয়েছিল, অথচ তারিখই ওই দিনে আমার সাথে ও রুমে ছিল সারাদিন। আমি মানে এখন বুঝতেও দেয় না যে ওর বিয়েটা ফাইনাল হয়ে গেছে, ওর অলরেডি কাবিন হয়ে যাচ্ছে, এটাও আমি জানতাম না। এই যে 25 সালের ডিসেম্বর, তো তখন আমি জানতাম না যে ওর কাবিন হয়ে গেছে, বিয়ে ফাইনাল, তখন আমি জানতাম না। জানছি যেগুলো সব মানে ওর বিয়ের পরে সবাই যখন আস্তে আস্তে বলতে লাগলো, তখনই মানে ইয়া করতে লাগলাম আর কি। তো এখান থেকে আসলাম, তোমাকে বলতে না আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, মানে 90% ওকে ফাইনাল, এখন শুধু আমার জন্য ওরা আটকে আছে। তাই আমি বলতেছি মানে কি করবেন, বুঝে শুনে বলেন। বলছে আমি তো মানে আমার মা তো কাজ করতেছে না, আমার হাতে টাকা পয়সাও নাই যে তোমাকে নিয়ে কোথাও চলে যাব। তো এখানে গেলে তো তোমারও কষ্ট, আমিও সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবো, দুজনেই কষ্টে থাকবো। তো সবকিছু এরকম করতে করতে হঠাৎ বলে যদি পাইতে হয় তাহলে আমাকে বিয়েটা করতেই হবে। অথচ তখন সবকিছু হয়ে গেছে, আমি জানতাম না। 20 তারিখের পরে বলতেছে আর কি, 20 দিন শুধু ওই 4-5 দিন এগুলো নিয়েই কথা হতো আমাদের, ঝগড়াঝাটি এগুলোর মধ্যে। বলছে মানে বিয়ে করলে, তোমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমাকে এই মেয়েকে আগে বিয়ে করতেই হবে। আমার বাবার অমতে যদি আমি বিয়ে করি তাহলে কোনো কিছুই পাবো না, আমার অনেক দেনা আছে। আমার হাতে পাইয়ে ধরে মানে কান্নাকাটি করে এগুলাই বলেছে। বলছে আমার অনেক দেনা আছে, আমি কেমনি কি করবো, আমাকে তো কেউ টাকা দিবে না, আমাকে বিয়ে করে সেটেল হতে হবে। তো এরকম করতে করতে তারিখ মনে হয় ওদের আগ হয়ে যায়, তখন আমি জানতাম না। আগের একদিন আগেও আমাদের দেখা হয়েছিল সিআরবিতে সন্ধ্যায়, তখন ও অনেক কান্নাকাটি করে আমাকে বুঝেছিল আমি যাতে খারাপ কোনো কিছু না করি। তখন আমার মাথা কাজ করতেছিল না, আমি বলছি আমি তোমার ফ্যামিলিতে সব জানাই দিব, তুমি যেহেতু জানতে পারতেছো না, আমি সব জানাই দিই। তো হঠাৎ করে মানে মেসেজ উঠে গেছিল, আমি ওর ফ্যামিলিতে ফোন দিয়ে ফেলি, ওর ভাইদেরকে সব জানাই। তা জানার পর আমাকে উল্টা ফোন দিয়ে বলতেছে তোমার জন্য আমি ঘর ছাড়া, ওকে নাকি ঘর থেকে বের করেছে। অথচ এর 2 দিন পরে এর আগ এ বলতেছে একে নাকি ঘর থেকে বের করে দিয়েছে। এগুলো কিন্তু সব নাটক ছিল, আমি বিশ্বাস করছিলাম। তোমার একটা ফোনে আমার ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি কেন বলছো? তো এটা বলার পর থেকে আমার সাথে আমার কন্ট্যাক্টই করে নাই। এর একদিন পর দেখতেছি ওর আগদের পিক হয়ে গেছে টোটালি। তো ওইখান থেকে আমাদের কন্ট্যাক্টটা একদম অফ হয়ে যায়, সবকিছু থেকেও আমাকে ব্লক করে দেয়। অথচ এর আগে আমাকে কথা দিয়েছিল যে বিয়ে করে সেটেল হয়ে টাকা পয়সা নিয়ে আমাকে নিয়ে পালাই যাবে, আমি যাতে ওকে রোজা পর্যন্ত টাইম দিই। তো আগদের পর আমি যখন ওকে নক দিই, মানে এগুলা কি, মানে আমি তো বিশ্বাস করতে পারতেছি না, এগুলো মানে এত কিছু, এত নাটক, আমি তো জানতাম না। আমাকে কোনোদিন বুঝতে দেয় না এগুলা কি এরকম। একদিনে মানে 1000টার উপর আমি এসএমএস দিতাম, ওকে সিন করতো না। এরকম করতে 3-4 দিন পরে আমাকে একেবারে ব্লক দিয়ে দেয় সব জায়গা থেকে। এরপর থেকে এখনো পর্যন্ত ওর সাথে আমার আর কন্টাক্ট হয় নাই। আমি যেটা চাই সেটা তো অসম্ভব, তাও তো আমার কোনো উপায় নাই। আমি যে অন্য জায়গায় গিয়ে থাকবো, আরেকজনকে যে বিয়ে করবো, সেরকম অবস্থা আমার মধ্যে নাই। আমি চাই আমাকে যে কথাটা দিছে এটা রাখুক, নাইলে তো আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নাই। এমন না যে আমি অন্য কারো গিয়ে সাথে গিয়ে থাকতে পারবো। আমার ফ্যামিলির অবস্থা তো এখন ভালো না, সবাই টুকটাক এটা জানে অলরেডি। ওর সাথে যখন আমি কন্টাক্ট করতে পারতেছিলাম না, তখন তো আমার অবস্থা অনেক মানে খারাপ হয়ে গেছিল। টোটালি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আমার, এক ফোঁটা পানি পর্যন্ত আমি খেতে পারতাম না, এরকম খারাপ অবস্থা হয়ে গেছিল। সারাদিন আমি শুয়ে থাকতাম, চেষ্টা করতাম কেমনে ওর সাথে যোগাযোগ করা যায়, সারাদিন মেসেজ দিতাম, ফোন দিতাম, রিসিভ করতো না। সব জায়গা থেকে ব্লক করে দেওয়ার পরে আমি অনেকটা ভেঙে পড়ি। তারপরে ডিসিশন এই যে কিছু একটা করে ফেলবো। তো এটা জানি আমি বেটি, কিন্তু আমার সিচুয়েশন থেকে তো আমি তো বুঝতেছি এটা কেমন। এখন মানুষ তো বলবে, সবাই তো বলবে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তো জানি আমি কোন পর্যায়ে আছি, কেমন অবস্থায় আছি। অনেক চেষ্টা করার পরও বিয়েটা আটকাতে পারি না। বিয়ে করে ফেলছে যেহেতু, তাহলে আমি এখনো মানে বিয়ে করে ফেলছে তো কোনো সমস্যা নাই, আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। আমি চাই আমাকে দ্বিতীয় বউ হিসেবে করে হলেও আমাকে রাখুক, যেখানে রাখুক, যেভাবে রাখুক, আমার কোনো ডিমান্ড নাই। আমাকে শুধু ওর বউ হিসেবে রাখলেই হলো, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। যদি এটা না হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো।